হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। আজকে আমরা একদম ওয়ান শটেই ক্যাটাগরি 2 এর 20টা কোশ্চেন সলভ করে ফেলব। ঠিক আছে, যেগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এক্সাম খুবই কাছে চলে এসছে, এখন বেশি কিছু প্র্যাকটিস করা সম্ভবই না। একদম এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষায় আসতে পারে ঠিক এই ধরনের আমরা আজকে 20টা প্রশ্ন সলভ করব ক্যাটাগরি 2 এর। ক্যাটাগরি 2 এর এখানে আমরা প্রথম 10টা প্রশ্ন সলভ করব, যেখানে দেখব যে একের অধিক অপশান সঠিক। আবার তার পরবর্তীতে 10টা কোশ্চেন সলভ করব, যেখানে দেখব যে একটা করে অপশান ঠিক। ঠিক আছে, পরীক্ষায় দু রকমই থাকতে পারে। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেছি। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। এসো, প্রথম প্রশ্ন কি দিয়েছে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনগুলি প্রযোজ্য। এখানে বক্তব্য দেওয়া আছে কি যে আয়নীয় যৌগগুলি তরল ও গ্যাসীয় প্রকৃতির। তাহলে প্রথমে দেখো যে আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে এদের মধ্যে আকর্ষণ বলের মান বেশি থাকে, সুতরাং এরা গ্যাসীয় বা তরল প্রকৃতির হবে না, এরা কেমন হবে, কঠিন প্রকৃতির হবে। তারপর কি বলছে, আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি হয়, বেশি হয়, অবশ্যই। তারপর আয়নীয় যৌগগুলি সমাবয়বতা ধর্ম প্রদর্শন করে না। আমরা জানি যে সমাবয়বতা ধর্ম প্রদর্শন করে কে, যারা সমযোজী যৌগ, তাই তো, তাই প্রদর্শন করে না, একদম ঠিক আছে। আর ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, কে, আয়নীয় যৌগ। এই ধ্রুবীয় দ্রাবক মানে কি, জল। তাহলে জলে দ্রাব্য কারা, আয়নীয় যৌগ। উদাহরণ কি, উদাহরণে আমরা দেখেছি কি যে জলে যদি আমরা লবণ দিই তাহলে সেটা দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কটা অপশন কারেক্ট পেলাম, 1 2 3। ঠিক আছে, নেক্সট, লাইকার অ্যামোনিয়ার ক্ষেত্রে কোন বক্তব্যগুলি সঠিক। খুব কমন একটা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, লাইকার অ্যামোনিয়া কি হয়, 35% NH3 থাকে। ঠিক আছে, দ্রবীভূত থাকে, এটা আমরা জানি। তারপর এই লাইকার অ্যামোনিয়ার দ্রবণ কেমন হয়, ক্ষারধর্মী দ্রবণ। তোমরা লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়া খুব ভালো করে মনে রাখো, কেননা তরল অ্যামোনিয়া আবার ক্ষারধর্মী হবে না। ঠিক আছে, তারপরে এসো, নীল লিটমাসকে লাল করে। দেখো যেহেতু ক্ষারধর্মী আছে তাহলে কখনোই নীল লিটমাসকে লাল করতে পারে না। ঠিক আছে, কেন, অ্যাসিড করে নীল লিটমাসকে লাল করে। উত্তম হিমায়ক রূপে ব্যবহৃত হয়, কখনোই নয়। উত্তম হিমায়ক রূপে কি ব্যবহৃত হয়, তরল অ্যামোনিয়া। এটা কি হয়, তরল অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে কেবলমাত্র দুটো অপশন কারেক্ট। নেক্সট চলো, নেক্সট কি আছে যে কার্বন বিজারণ পদ্ধতি। আচ্ছা, ধাতু নিষ্কাশনের সময় আমরা পড়েছি কার্বন বিজারণ পদ্ধতি, সত্য বিজারণ পদ্ধতি। তো কার্বন বিজারণ পদ্ধতিতে কি করা হয়, ধাতব অক্সাইডকে কার্বন দ্বারা বিজারিত করে ধাতু নিষ্কাশন করা হয়, একদম রাইট অ্যান্সার। তড়িৎ প্রবাহ চালনা করতে হয়, একদমই নয়। আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে কিন্তু কোনো তড়িতের প্রয়োজন পড়ে না। এখানে কি দরকার পড়ে, এখানে হচ্ছে গিয়ে উচ্চ তাপমাত্রা, এখানে তাপমাত্রায় কাজ হয়, উচ্চ তাপমাত্রা প্রয়োজন। আর চারকোল এখানে বিজারক পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। পরীক্ষায় মনে রাখো, চারকোলের জায়গায় কিন্তু দিতে পারে কোক। ঠিক আছে, বা সি লিখে দিতে পারে। ঠিক আছে, তাই কোক আমরা বিজারক পদ্ধতি হিসেবে কাজ করি, ব্যবহার করা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা এবারে এসো, তোমাদেরকে প্রত্যেকবারই বলে থাকি যে এইবারের পরীক্ষার জন্য তোমাদের মিথেনের যে প্রতিস্থাপন বিক্রিয়া আছে, তারপরে ইথিলিনের দ্রুত বিক্রিয়া আছে, এই জায়গাগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, তো এটা আমরা কি বিক্রিয়া, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ার শর্ত কি জানি, এই বিক্রিয়া ঘটার জন্য আমাদের কি প্রয়োজন, বিক্ষিপ্ত সূর্যালোকের প্রয়োজন। কোনো অপশন আছে, হ্যাঁ, এই বিক্রিয়ার জন্য বিক্ষিপ্ত সূর্যালোকের প্রয়োজন। তাহলে অপশন ডি অবশ্যই কারেক্ট। অপশন এ কি বলছে যে উপরের বিক্রিয়াগুলি মিথেনের দ্রুত বিক্রিয়া। এটা কখনোই দ্রুত বিক্রিয়া না, এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে গিয়ে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে এসো, উপজাত দ্রব্য হিসাবে প্রাপ্ত এ হলো মিথিলিন ক্লোরাইড আর বি হলো কার্বন টেট্রাক্লোরাইড। রিয়াকশনে কি পাচ্ছি আমরা, CH4 প্লাস Cl2, CH4 প্লাস Cl2, এটা বিক্রিয়া করে কি হয়, কার্বন 4টে হাইড্রোজেন থাকে। এই 4টে হাইড্রোজেনের সঙ্গে যদি Cl2 যোগ করা হয়, দুটো ক্লোরিন থাকে, এখানে কি হয়, একটা চলে যায়। তাহলে কি তৈরি করে, এখানে CH3Cl প্লাস HCl, এটাকে কি বলি আমরা, মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইড এখানে চলে আসবে, এতে গিয়ে কি উৎপন্ন করবে, CH2Cl। তাহলে অপশন এ হলো কি, মিথাইল ক্লোরাইড। অপশন বি কি হবে, অপশন বি নয়,
বিক্রিয়াজাত পদার্থ বি কি হবে, CaCl, CH2 আছে, Cl আছে। যদি এর সাথে আবার Cl2 বিক্রিয়া করা হয় তাহলে আমরা কি পাবো, এখানে একটা হাইড্রোজেন ছেড়ে চলে যাবে, অনাথ করে দিল একে। তাহলে এবার এখানে CaCl, দাঁড়াও, আমাদের এখানে কি হবে, ক্লোরিন চলে যাবে, CH3Cl হয়েছে, তারপর এটা কি হলো CH2, এখানে একটা Cl2 হবে। তাই বলি হিসাব মিলছে না কেন, ঠিক আছে। এখানে কি হবে, CH2 Cl2 তার সঙ্গে একটা ক্লোরিন যোগ হলে CHCl3। এই CHCl3 যেটা আছে এটাকে আমরা কি বলি, ক্লোরোফর্ম বলে থাকি, ঠিক আছে। এর রাসায়নিক নাম কি হলো, ক্লোরোফর্ম। তাহলে অপশান ডি হলো আমাদের উত্তর। তাহলে এ আর ডি এই দুটো হবে উত্তর। তারপরে এসো, পলিমার কি, পলিমার কি উচ্চ আণবিক ভর সম্পন্ন। আণবিক ভর মানে কি, আণবিক গুরুত্ব, মনে রাখো আণবিক ভর আর আণবিক গুরুত্ব একই জিনিস। তাহলে পলিমার কি হবে, উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট একটা যৌগ। এদের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক থাকে না, পলিমারের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। পলিমারের কি আছে, মনোমারের নির্দিষ্ট গলনাঙ্ক আছে, পলিমারের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। তারপরে এসো যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় প্রকৃতির, পলিমার রাসায়নিকভাবে নিষ্ক্রিয় প্রকৃতির হয়, আর রাসায়নিকভাবে সক্রিয় প্রকৃতির কি হয় সেটা হচ্ছে গিয়ে মনোমার। মনোমার কি হয়, রাসায়নিকভাবে সক্রিয় প্রকৃতির, আর নির্দিষ্ট আণবিক সংকেত থাকে না, ঠিক আছে পলিমারের। বেশ, তাহলে এই তিনটে হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট এসো, প্রিজমে প্রতিসরণের ক্ষেত্রে কি ঘটে, নির্গত আলোকরশ্মি আপতিত আলোকরশ্মির সমান্তরাল হয় না। এটা অবশ্যই ঠিক। প্রিজমের ক্ষেত্রে কেমন হয়, ছবিটা এই যে, কখনোই সমান্তরাল নয়, রাইট অ্যান্সার। লম্ব আবর্তনের ক্ষেত্রে নির্গত রশ্মির পার্শ্ব সরণ ঘটে, কখনোই নয়, লম্ব আবর্তন হলো পার্শ্ব সরণ কখনোই ঘটবে না। কৌণিক চ্যুতির মান 0, কৌণিক চ্যুতি মানে কি, এইভাবে যেত, এইভাবে কি গিয়েছে, এটা হচ্ছে কৌণিক চ্যুতি হলো ডেল, কখনো 0 নয়। এরপরে এসো, আপাতন ও নির্গমন কোণের মান সমান হতেও পারে আবার নাও হতে পারে। আপাতন কোণের মান আর নির্গমন কোণের মান, দেখো এখানে যদি এটা আপাতন কোণের মান আমরা এটা আই দিই, ঠিক আছে, এটা মনে করো I1, আর এটা মনে করো নির্গমন কোণের মান অন্তিম যেটা হয় সেটা হচ্ছে আমরা ধরে নিলাম ই। এই I1 ই ধরি না, আমরা এটাকে I2 ধরি। I1 আর I2 ইকুয়াল হতে পারে আবার নাও হতে পারে। আমরা যে কেসটা নিয়েছি এখানে কিন্তু ইকুয়াল না। তাহলে ইকুয়াল কখন, যখন আমরা পড়েছি প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ, ন্যূনতম চ্যুতিকোণের শর্তে তখন কিন্তু I1 I2 সমান হয়, বোঝা গেছে। তাহলে এটা হতেও পারে নাও হতে পারে, এটা রাইট অ্যান্সার হলো। তারপরে এসো, তড়িৎ চুম্বকত্বের ক্ষেত্রে কোন বক্তব্য বা বক্তব্যগুলি সঠিক। এই চুম্বকের চুম্বকত্ব অস্থায়ী প্রকৃতির, অবশ্যই তড়িৎ চুম্বকের যেই আমি তড়িৎ প্রবাহ বন্ধ করবো সঙ্গে সঙ্গে ও কিন্তু চুম্বকত্ব হারিয়ে ফেলবে, ক্লিয়ার হলো। তারপরে এসো, যে তড়িৎ প্রবাহের উপর এর চুম্বকত্ব নির্ভরশীল নয়। আমি যখন বলছি যে তড়িৎ প্রবাহ বন্ধ করবো চুম্বকত্ব হারিয়ে ফেলবে, তাহলে অবশ্যই নির্ভরশীল হবে না। নেক্সট, প্রবাহমাত্রা বিপরীতমুখী করলে মেরুদয়ের অবস্থান বিপরীত হয়, অবশ্যই। প্রবাহমাত্রা আমি যেই উল্টে দেবো তড়িৎ চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু উল্টে যাবে। আর মেরুশক্তি পরিবর্তনযোগ্য নয়, মেরুশক্তি পরিবর্তনযোগ্য, এই যে মেরুদয় উল্টে যাচ্ছে, তাহলে মেরুশক্তি যদি কারেন্টের বা তড়িৎ প্রবাহের মান বাড়ায় তাহলে মেরুশক্তির মানও বাড়বে। তাহলে এখান থেকে দুটো অপশন আমাদের রাইট অ্যান্সার হলো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, কখনোই নয়। তড়িৎ পরিবাহীর উপর চুম্বকীয় ক্রিয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। আচ্ছা, এটা ঠিক হলো। এই নিয়মকে মোটর নিয়ম বলা হয়, এটাও ঠিক। ডায়নামোর কার্যনীতি এই নিয়মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, না কখনোই না। ডায়নামোর কার্যনীতি ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, তাই তো। নেক্সট চলো, আচ্ছা ক্যাথোড রশ্মি, ক্যাথোড রশ্মি কি জিনিস, ইলেকট্রন কণার স্রোত। ইলেকট্রন কিভাবে যায়, উচ্চ গতি সম্পন্ন, উচ্চ বেগে যায়। তাহলে প্রথম অপশন কি হবে, উচ্চ বেগ সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত, রাইট অ্যান্সার হলো। তারপরে কি আছে, যে এটি একটি নিউক্লিয় ঘটনা। ক্যাথোড রশ্মি নিউক্লিয় ঘটনা নয়। নিউক্লিয় ঘটনা কখন, যখন যে তেজস্ক্রিয় হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এগুলো নির্গত হচ্ছে, সেটা নিউক্লিয় ঘটনা, এটা নয়। ভেদন ক্ষমতা নেই, না। ক্যাথোড রশ্মি ভেদন ক্ষমতা আছে এবং খুবই কম মানে কম মান তার, কিন্তু ভেদন ক্ষমতা আছে। আর কি আছে, যে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হতে পারে। যেহেতু তড়িৎ যেহেতু এর আধান ঋণাত্মক, ইলেকট্রন আছে, সুতরাং সে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের উপর একটা প্রভাব দেখাবে, বিক্ষিপ্ত হবে। তাহলে অপশন এ এবং ডি হলো রাইট অ্যান্সার। তারপরে এসো, এটা একটা বিক্রিয়া দেওয়া হয়েছে X
যার ভর সংখ্যা কত এ বলে দেওয়া হয়েছে, আর পরমাণু ক্রমাঙ্ক 92 বলে দেওয়া হয়েছে। ওয়াই 234, জেড, ঠিক আছে। এবার কি বলে দেওয়া হয়েছে যে তোমার এ আর জেড এর মান বের করতে হবে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, প্লাস আলফা, তার মানে এখানে একটা আলফা কণা নির্গত হয়েছে। তাহলে যেটা একটা আলফা কণা নির্গত হলো, তাহলে কি হয়, একটা আলফা কণা নির্গত হলে আমরা জানি যে ভর সংখ্যা এ সেটা কত হয়, -4, আর জেড যেটা সেটা কত হয়, -2 হয়। তাহলে এখানে এর থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে 234 হলো, তাহলে এ কত 4 বেশি হবে, তাহলে এখান থেকে আমরা পাবো 234 + 4, তার মানে 238। তাহলে বি, অপশন এ, অপশন বি, এ সমান 238 হলো। এবারে এসো জেড, 92 থেকে 2 কমে গেলে তোমার কত হবে, জেড হবে। তাহলে 92 আছে, -2, জেড, তাহলে জেড ইজিক্যাল টু কত হবে, 90 হবে। তাহলে অপশন এ আর ডি হলো রাইট অ্যান্সার। তাহলে আমরা এখানে যে 10টা এমসিকিউ প্র্যাকটিস করলাম, সলভ করলাম, এই ক্যাটাগরিটির এই কোশ্চেনগুলো সবগুলোর কিন্তু একের অধিক কোশ্চেন, মানে একের অধিক অপশন ঠিক, ঠিক আছে, কোশ্চেনের অপশন। নেক্সট কোশ্চেন, এবারে একটা করে অপশন আমরা কারেক্ট পাবো। কোশ্চেনগুলো একটু লজিক্যাল আছে, ভালো করে দেখো। প্রথমে কি বলছে যে একটি বলকে ইউ বেগে উল্লম্বভাবে উপর দিকে ছোড়া হলে শেষ টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে, লাস্ট যে টি সেকেন্ড সেখানে দূরত্ব কতটা যাবে। তাহলে উল্লম্বভাবে ছোড়া হচ্ছে উপর দিকে, পুরো টি সময় নয় কিন্তু, ঠিক আছে। কি বলছে, লাস্ট সেকেন্ডে। আমরা এখানে এস এন একটা ফর্মুলা বের করেছিলাম, ঠিক আছে, সেখানে এস টি বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, সেখানে প্রথমটা থাকছে না, তারপরে হাফ জিটি স্কোয়ার চলে আসছে আমাদের, ঠিক আছে। বেশ, তাহলে এটা হবে বোঝা গেল। বেশ, তারপরে এসো, একটি অবাধে পতনশীল বস্তু তার গতির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে তার অনুপাত হলো, তার অনুপাত কত হবে। দেখো এখানে বলেছে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ সেকেন্ড সময়, এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝবে। প্রথম সেকেন্ডে মনে করো টোটাল 4 সেকেন্ডে এই দূরত্ব গেছে, ঠিক আছে। এবার প্রথম সেকেন্ডে মনে করো এই দূরত্ব গেছে, দ্বিতীয় সেকেন্ডে এটা, তৃতীয় সেকেন্ডে এটা, 4 সেকেন্ডে এটা, তাহলে 1 2 3 4, বোঝা গেছে। এবার এক্ষেত্রে এটা হলো S1, এটা হলো S2, এটা হলো S3, এটা হলো S4। তাহলে এই যে 4টে সেকেন্ড সময় নেওয়া হয়েছে, আমাদের কি চেয়েছে বলো তো, প্রথম সেকেন্ডে, তাহলে কত, S1 S2 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 S3 S2 S4। তাহলে S1 S2 S2 S3 S4 এইটার মান আমরা যদি বের করি, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে এটা কোন ফর্মুলা বের করব, SN ফর্মুলা দিয়ে। SN কোনটা, SN ফর্মুলা কোনটা ছিল, একটু আগে যেটা বললাম, ইউ প্লাস এর জায়গায় এখন জি হবে, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা এ লিখি, a/2 2n - 1, এই ফর্মুলায়, ঠিক আছে। তো এই ফর্মুলায় যদি আমরা ফেলি তাহলে আমরা পাবো কোনটা, 1 3 5 7, 1:3:5:7। আমি আর পুরোপুরি সলভ করছি না, ঠিক আছে, এটুকু মুখস্থ রাখতে হবে একটু, কারণ সলভ করলে অনেক বড় হবে। আর একটা জিনিস দেখো, এটা আমাদের উত্তর বেরিয়ে গেছে, এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার এখানে আরেকটা কোশ্চেন হয়, একটু ঘুরিয়ে দেওয়া হয়, কি বলা হয় যে প্রথম সেকেন্ডে যে দূরত্ব যাবে, দ্বিতীয় সেকেন্ডে যে দূরত্ব যাবে, তৃতীয় সেকেন্ডে যে দূরত্ব যাবে, আর চতুর্থ সেকেন্ডে যে দূরত্ব যাবে, তাহলে সেক্ষেত্রে তার অনুপাত কেমন হবে। আমি একটু কালারটা চেঞ্জ করি, ঠিক আছে। দেখো সেক্ষেত্রে অনুপাতটা কেমন হবে, প্রথমে হচ্ছে গিয়ে S1 এর অনুপাত, তারপর S1 প্লাস S2, তারপর S1 প্লাস S2 প্লাস S3, তারপর যোগ করতে হবে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4, ঠিক আছে। এবার দেখো এই যে বিষয়টা আমরা পেলাম, এর উত্তর হবে
1:4:9:16। এটা সলভ করার সময় আমরা এই ফর্মুলা ব্যবহার করেছি। এটা সলভ করার সময় কোনটা লাগবে? টোটাল টাইম, তার মানে কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে পরীক্ষায় ভালো করে প্রশ্নটা পড়বে যে কি চেয়েছে, কোনটা চেয়েছে, এটা না এটা, ভালো করে খেয়াল রাখবে। এটা খুবই একটা কমপ্লেক্স বিষয়। এরপরে এসো 2 কেজি আর 3 কেজি ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 3/2 হলে রৈখিক ভরবেগের অনুপাত কত? আচ্ছা, আচ্ছা এবারে দেখো যে এখানে 2 কেজি আর 3 কেজি ভরের দুটো বস্তু, তাহলে প্রথমটা মনে করো m1 সমান সমান কত দেওয়া হয়েছে আমাদের? 2 কেজি, আর দ্বিতীয়টা m2 ইজ ইকুয়াল টু 3 কেজি। বোঝা গেল? এবারে দেখো যে গতিশক্তির অনুপাত, তার মানে মনে করো E1/E2 ইজ ইকুয়াল টু 3/2 বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা বের করবো কি? রৈখিক ভরবেগের অনুপাত। রৈখিক ভরবেগ কি হয়? P দিয়ে লিখি আমরা। তাহলে P1/P2 ইজ ইকুয়াল টু √2m1E1 ডিভাইডেড বাই 2m2E2। এবার দেখো 2 কেটে গেল, √m1/m2, m1 কত? 2 কেজি, এটা 3 কেজি, এটা E1/E2 অনুপাত কত? 3/2, কাটাকুটি করলে √1/1, তার মানে কি আমরা পাবো 1:1। তাহলে কোন অপশন ঠিক হবে? ডি এর দাগ। তাহলে এই কোশ্চেনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি 2 হোক এবং একটা করে অপশন ঠিক হলেও কিন্তু কমপ্লেক্স আছে কোশ্চেনগুলো। ঠিক আছে, তারপরে এসো একটা বস্তুর রৈখিক ভরবেগের সময়ের সমানুপাতিক হলে বল কি হবে? প্রশ্নটা খুবই ভালো, ভালো করে বোঝো যে বস্তুর রৈখিক ভরবেগ কি বলা হয়েছে? যে রৈখিক ভরবেগ হলো পি, কার সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। তাহলে পি প্রপোর্শনাল টু টি। তাহলে যে পি প্রপোর্শনাল টু টি আছে, আমার কি প্রয়োজন? বল। তাহলে আমি লিখতে পারি পি ইকুয়াল টু কে টি। বোঝা গেছে? এবার আমরা কি জানি? ভরবেগের হার, তাকে কি বলা হয়? বল বলা হয়। তাহলে P/T ইকুয়াল টু কে। এই P/T ভরবেগকে সময় দিয়ে ভাগ করলে ভরবেগের হার হয়ে যাচ্ছে, তাহলে এটা F ইজিক্যাল টু কে। তাহলে F ইজিক্যাল টু কে হলে আমরা কি বলতে পারি? যে F হবে ধ্রুবক। অপশন এ ঠিক। ক্লিয়ার হলো? তারপরে এসো কৌণিক বেগের মাত্রা হলো। কৌণিক বেগ কি করে বের করি আমরা? দেখো আমরা কৌণিক সরণকে, কৌণিক সরণ তাকে আমরা ভাগ করব কি দিয়ে? কৌণিক সরণকে আমরা ভাগ করব সময় দিয়ে। তাহলে আমরা কি পাবো? কৌণিক বেগ। ঠিক আছে, ওমেগা দিয়ে লিখলাম, ওমেগা দিয়ে লেখা হয়। কৌণিক সরণকে কি দিয়ে লেখা হয়? থিটা বাই কি হবে? সময় টি। থিটা হলো কোণ, তাহলে কোণের কোনো ডাইমেনশন হবে না, টি এর ডাইমেনশন হবে। তাহলে 1/, তাহলে আমরা এখানে লিখি তোমার ওমেগা এর থার্ড ব্র্যাকেট মানে মাত্রা বের করছি, 1/t মানে টি ইনভার্স হয়ে যাচ্ছে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো তাহলে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হলো কোন নির্দেশতন্ত্রে গতিশক্তি হবেই, তাহলে গতিশক্তির মান কি হতে পারে? 0, ধনাত্মক, ঋণাত্মক, বি এবং সি। দেখো যদি কোনো বস্তু যদি সেটা স্থির অবস্থা থাকে তাহলে আমরা জানি তার গতিশক্তি কিন্তু 0। এবার দেখো যে নির্দেশতন্ত্রে গতিশক্তি হবে, তাহলে মানে কি? সেটা গতি থাকলে তার আবার বেগ, ঠিক আছে, বেগের স্কোয়ার করলে ধনাত্মক পাবো। সেই কারণে বেগ ঋণাত্মক হতে পারে, কিন্তু গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারবে না, সবসময় কি হবে? ধনাত্মক হবে। কেন? এখানে কি আছে? হাফ এম ভি স্কোয়ার আছে। বোঝা গেছে? স্কোয়ার থাকায় সবসময় ধনাত্মক। একটি বস্তুর গতিশক্তি প্রাথমিকের 4 গুণ হলে নতুন ভরবেগ হবে। আচ্ছা, এটা একটু ছোট হয়ে গেছে লেখাটা।
ঠিক আছে, তোমরা শোনো, আমি বলে দিই। একটি বস্তুর গতিশক্তি প্রাথমিকের 4 গুণ হলে নতুন ভরবেগ। তাহলে গতিশক্তি প্রথমে মনে করো আছে, এই ইটা পরে পরিবর্তিত হয়ে E1 সমান সমান 4E, 4 গুণ হয়ে গেল। তাহলে নতুন ভরবেগ কত হবে? তাই নতুন ভরবেগ আমরা মনে করি P1 সমান সমান √2m E1 হবে। বোঝা গেছে? তাহলে E1 সমান সমান কি বলছে? 2m 4E। আমি যদি 4টাকে বাইরে বের করে নিয়ে যাই তাহলে 2 হবে বাই 2m। বোঝা গেল? তাহলে এখানে দেখো √2me, এটা ই যখন গতিশক্তি তখনকার ভরবেগ, এর জন্য ভরবেগ কত হবে? c √2m। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? 2, আর প্রাথমিক অবস্থার ভরবেগ, তাহলে প্রাথমিকের দ্বিগুণ হবে। তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? কোশ্চেনগুলো এই ধরনের একটু লজিক্যাল কোশ্চেনগুলো দেখবে যে ফর্মুলা ধরতে পারলে খুব সহজেই হয়ে যায়, বেশি বড় কিছু সলিউশন লাগে না, কিন্তু এটুকু ধরতে পারলেই হবে। ঠিক আছে? তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে যেভাবে করানো হচ্ছে সেগুলো। ঠিক আছে? তারপরে এসো, 50 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 10 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড করা হলো, তাহলে কৃতকার্য কত হবে? দেখো এখানে আমরা যে ফর্মুলা ব্যবহার করবো, এটা আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য সেখানে আমরা আলোচনা করেছি। ঠিক আছে? তো এখানেও আবার আলোচনা করি। দেখো কি বলছে যে 50 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 10 সেকেন্ড সময়, টি সময় কত হয়ে গেছে? ভি হচ্ছে গিয়ে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে এম কত? এম হলো 50 কেজি। তাহলে আমাকে কি বের করতে হবে? কৃতকার্য। তাই ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়? হাফ এম, আর এখানে আমরা কি করেছিলাম? ভি মাইনাস ইউ এর স্কোয়ার। তাহলে এখানে দেখো হাফ এম কত? 50, ভি মাইনাস ইউ পরিবর্তন কত হয়েছে? 20 মিটার পার সেকেন্ড বলে দেওয়া হয়েছে, তাহলে এখানে 20 এর স্কোয়ার। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? এটা দাও 10, তাহলে 1000 হচ্ছে। আর এখানে একটা থাকছে, 4টে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হবে 10⁴ জুল। তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তারপরে এসো, খুবই সহজ, চাপের কিছু নেই। এরপরে এসো কি বলছে যে নিউটন শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে? এবার এক্ষেত্রে বায়ুতে শব্দের বেগ বলে দেওয়া হয়েছে। বায়ুতে শব্দের বেগ কত? 332 আছে, 332 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এর একটা শর্টকাট আছে যে বেগের মান কত, যে এন হচ্ছে গিয়ে পদাংশ, কটা পদ থাকবে এর মধ্যে সেটা, মাল্টিপ্লাই বাই এই সাউন্ড যেটা থাকবে এখানে কত আছে? 332 ডিভাইড বাই 10। বোঝা গেল? তাহলে আমরা কত করব? এন হচ্ছে কি নিউটন, তাহলে দুটো শব্দ হচ্ছে না, এই দুটো পদাংশ হচ্ছে, নিউ একটা টন একটা, তাহলে এখানে 2, আর এটা কত হবে? 33.2, তাহলে 66.4। তাহলে পরীক্ষায় যদি আমাদের এখানে 33.2টা চেঞ্জ করে 33 মানে তোমার 30, ধরো তোমার পরীক্ষা কত দিতে পারে? 32 আছে, তো 334 মধ্যে সবগুলো থাকবে। ঠিক আছে? তো এই দুটো আসতে পারে, 334 একটা আসতে পারে, অথবা 340 একটা আসতে পারে, এইগুলোর মধ্যে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তাহলে এখানে বায়ুতে শব্দের বেগ যেটা বলে দেবে সেটা বাই 10 করে নেবে, আর যদি এমন হয় যে কিছুই বলে দেয়নি তাহলে 332 তোমরা ধরে নেবে। নেক্সট এসো, বাতাসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এখানে দেখো শব্দের বেগ আবার 330 বলে দেওয়া হয়েছে। একটি সুরশলাকার কম্পাঙ্ক 300 হার্জ হলে বাতাসে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। খুব সহজ একটা ফর্মুলা উপর অঙ্কটা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কি ভি ইকুয়াল টু এন ল্যামডা। কি চাওয়া হয়েছে? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কত হবে? ভি বাই এন। ভি কত? দেখো বেগ কত? 330 বাই এন কত? 300।
তাহলে কত হলো 11/10, তাহলে 1.1, ঠিক আছে 1.1 মিটার ল্যামডা। তাহলে অ্যান্সার হবে অপশান সি। ক্লিয়ার হলো? তাহলে আমরা আজকে টোটাল ক্যাটাগরি 2 এর 20টা কোশ্চেন সলভ করলাম, ঠিক আছে। তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এই জায়গাগুলোর যে সমস্ত প্রশ্ন তোমরা এর আগে প্র্যাকটিস মানে করেছো সেগুলো রিভিশন দিতে থাকো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো, ঠিক আছে। চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ। আর সামনে পরীক্ষা, তোমরা ভালোভাবে প্রিপেয়ার হতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। ওকে।